আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অধ্যায়ের নাম হলো এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। দুইটা বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে। একটা হলো ভৌগোলিক বিষয়, মানে অবস্থানটা কেমন, আর একটা হলো সাংস্কৃতিক বিষয়, মানে ঐতিহ্যগুলো কেমন আমাদের সেটা। আমরা জানি পৃথিবীকে অনেকগুলো মহাদেশে ভাগ করেছে, তার মধ্যে এশিয়া একটা মহাদেশ, যে মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। তো আমরা সেটা সম্পর্কে জানবো। প্রথমে আমাদেরকে বলেছে এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য। তো এখানের মধ্যে দেখো আমাদের অনেকগুলো মহাদেশ দেওয়া আছে। আমরা এখানে কিছু সাগর দেখতে পাচ্ছি। আগে এই সাগর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরপরে হলো যে আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এখানে দেখো এই যে ছোট করে একটা জায়গা দেখা যাচ্ছে না, এটাই বাংলাদেশ। আসলে এই যে এখানে লাল করে দিলাম, এটাই হলো বাংলাদেশ। এই একেবারে ছোট করে যেটা দেখা যাচ্ছে এখানে, এটা বাংলাদেশ। এর পাশে ভারত, এটা এর পাশে হলো যে এখানে নেপাল, এখানে ভুটান, এখানে শ্রীলঙ্কা, এই জায়গায় মালদ্বীপ। তোমাদেরকে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা দিব, একটু দেখতে থাকো ধারাবাহিকভাবে। একে বলেছে মানচিত্র দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথম প্রশ্ন 1, মানচিত্রে কয়টি মহাদেশ আছে? এখানে কয়টা মহাদেশ আছে? তাহলে প্রথমটার উত্তর হলো এখানে কয়টা মহাদেশ আছে? এখানে 7টা মহাদেশ আছে। কি কি? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা, আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং হলো অ্যান্টার্কটিকা। ক নম্বর প্রশ্নের উত্তর হলো মানচিত্রে কয়টি মহাদেশ আছে? এখানে 7টা মহাদেশ আছে। কয়টা? 7টা। এগুলো হলো এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। এই মহাদেশগুলো এখানে আছে। তাহলে এই উত্তরটা এখানে লিখবে। 2 নম্বরে মানচিত্রে বৃহত্তম মহাদেশ চিহ্নিত করি ও নাম লিখি। আমরা জানি যে আমাদের বাংলাদেশ যে মহাদেশে অবস্থিত, আসলে সবচেয়ে বড়ই হলো এটা, যেটাকে আমরা এশিয়া মহাদেশ বলি। এটা অনেক বড় নিয়ে সবচেয়ে বেশি বড় এটা এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশটা হলো সবচেয়ে বড়। এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এরপরে যদি আমরা যাই, ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশকে 6টি অঞ্চলে ভাগ করা হয়। একটা হলো দক্ষিণ এশিয়া, যেখানে আমরা থাকি, আমরা হলাম মূলত এশিয়ার দক্ষিণ দিকে। আরেকটা হলো পূর্ব এশিয়া, আরেকটা হলো উত্তর এশিয়া, আরেকটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া। এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য। ভৌগোলিক বৈশিষ্ট্যের বিভিন্ন উপাদান যেমন পর্বত, নদ, নদী, মরুভূমি, বনভূমি ইত্যাদি ভৌগোলিক ভিন্নতা বা বৈচিত্র্যকে প্রকাশ করে। এশিয়ার রয়েছে উল্লেখযোগ্য কয়েকটি পর্বতমালা, মানে এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য নাম করা কিছু পর্বতমালা আছে। যেমন দক্ষিণ এশিয়া হিমালয় পর্বতমালা সবচেয়ে বেশি নাম করা এটা, ও হিন্দুকুশ পর্বতমালা। আরেকটা হলো চীনে কুনলুন পর্বতমালা, রাশিয়াতে উরাল পর্বতমালা রয়েছে। চীনে কুনলুন পর্বতমালা, রাশিয়াতে উরাল পর্বতমালা ইত্যাদি। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয়ের পর্বতমালায়। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় যে এভারেস্টটা আছে, মাউন্ট এভারেস্ট, এটা কোথায় আছে? হিমালয়ের মধ্যে, যেটা সর্বোচ্চ বড়। এটা কোথায় অবস্থিত? এশিয়ার নেপালে অবস্থিত। আমাদের প্রায় কাছাকাছি, অনেক বেশি দূরে না, কাছেই। এটা হলো নেপালে অবস্থিত। বিভিন্ন বিখ্যাত নদ নদী এশিয়াকে করেছে আরও বৈচিত্র্যময়। ইয়াংশিকিয়াং, হিয়াংহো, আমুর, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, টাইগ্রিস, ইউফ্রেটিস ইত্যাদি এশিয়ার উল্লেখযোগ্য নদ নদী। তাই এশিয়ার উল্লেখযোগ্য নদ নদীর নামগুলো এখানে দেওয়া আছে। ইয়াংশিকিয়াং এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী, যা পূর্ব এশিয়ার চীনে অবস্থিত। তাহলে এটা হলো পূর্ব এশিয়ার কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। এটা সবচেয়ে দীর্ঘতম নদী, বৃহত্তম ও দীর্ঘতম নদী, যা কোথায় অবস্থিত? পূর্ব এশিয়ার চীনে অবস্থিত। দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য নদ নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য নদীর মধ্যে আছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী হলো কি? ব্রহ্মপুত্র নদী। এটা হলো ইয়াংশিকিয়াং নদী। ভৌগোলিক বৈচিত্র্যের আরেক উপাদান হলো বনভূমি। পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বন, সুন্দরবন ও হিমালয়ের পাইন বনভূমি দক্ষিণ এশিয়ার গর্ব। তাহলে আমাদের যে ম্যানগ্রোভ বন আছে সুন্দরবন, সেটা, এবং হিমালয়ের যে পাইন বনভূমি আছে সেটা। আবার বের্নিয়াও রেইন ফরেস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় বহন করে। তাহলে এগুলো হলো আমাদের সবচেয়ে সুন্দর বনভূমিগুলো। এশিয়ার ভূভাগের আরও একটি বৈচিত্র্য হলো মরুভূমি। পশ্চিম এশিয়ায় আরব মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি। এছাড়া
গোবি মরুভূমি ও দক্ষিণ এশিয়ার থর মরুভূমি উল্লেখযোগ্য। তো এই যে এগুলো আছে, এগুলো হলো আমাদের কোন এশিয়ার? পশ্চিম এশিয়ার, যেটা আরবিক কান্ট্রিতে পড়ে, সে এশিয়ার গর্ব হলো কি? মরুভূমি। খতে বলেছে উপরের অনুচ্ছেদটুকু পড়ে নিচের ছক অনুযায়ী এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর নাম লিখি। পর্বতমালা কি কি আছে, বনভূমি কি কি আছে, নদ নদী কি আছে, মরুভূমি কি কি আছে। পর্বতমালার মধ্যে আছে হিমালয়, কুনলুন পর্বত, উরাল পর্বত, এগুলা। বনভূমির মধ্যে আছে সুন্দরবন বা ম্যানগ্রোভ বন, ক্রান্তীয় চিরহরিৎ বন, এটা দিতে পারো, বা টাইগা বন। এখানের মধ্যে তোমরা এই দুইটা না দিয়ে তোমরা চাইলে দিতে পারো এখান থেকে, আমরা যে এখন বনভূমিগুলো পড়লাম কি কি? পাইন বনভূমি এবং বর্নিও বনভূমি বা বর্নিও রেইন ফরেস্ট, এই দুইটা তোমরা এখানে দিতে পারো। নদীর মধ্যে আছে ইয়াংশিকিয়াং, এরপর হচ্ছে হোয়াংহো, গঙ্গা, এগুলা। মরুভূমির মধ্যে আরব মরুভূমি, গোবি মরুভূমি, থর মরুভূমি। তো এই ইনফরমেশনগুলো কোথায় লিখবে? এই ইনফরমেশনগুলো খুবই সুন্দর করে তোমরা এই ছকে লিখবে। তিনটা করেই দিয়েছি, তিনটাই লিখবে। ঘতে নিম্নের উল্লেখিত ভৌগোলিক উপাদানগুলো এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত ও কেন বিখ্যাত তা নিচের ছকে লিখি। ভৌগোলিক উপাদান এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, কেন বিখ্যাত? ইয়াংশিকিয়াং এশিয়ার কোন অঞ্চলে আছে? সুন্দরবন, হিমালয়, আরব মরুভূমি, ব্রহ্মপুত্র, বর্নিও রেইন ফরেস্ট। ইয়াংশিকিয়াং হলো পূর্ব এশিয়ার চীনে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী এটি। এরপর হলো সুন্দরবন, দক্ষিণ এশিয়া যেমন বাংলাদেশ ও ভারতে এটি অবস্থিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এটি। হিমালয়, এটিও দক্ষিণ এশিয়ায়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। আরব মরুভূমি, পশ্চিম এশিয়ায় এটি অবস্থিত। এশিয়ার বৃহত্তম মরুভূমি এটি। ব্রহ্মপুত্র, দক্ষিণ এশিয়ার মধ্যে। বাংলাদেশের অন্যতম প্রধান নদী এটি। বর্নিও রেইন ফরেস্ট, এটা লিখবে উপর থেকে, এখানে উপরে আছে, আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। বর্নিও রেইন ফরেস্ট এটা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় বহন করে। কিসের? দক্ষিণ পূর্ব এশিয়ার। তাহলে এখানের মধ্যে লিখবা কোন অঞ্চলের? দক্ষিণ পূর্ব এশিয়ায়। কেন বিখ্যাত? এটি একটি ম্যানগ্রোভ টাইপের বন, এজন্য এটা বিখ্যাত। তো এইগুলা, এই ছকগুলো এইভাবে করে পূরণ করবে। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো কিছু সমস্যা হয় নিশ্চয়ই আমাকে জানাবে। ঘ নম্বর, নিচের মানচিত্র 1 থেকে এশিয়ার বিখ্যাত নদী ইয়াংশিকিয়াং ও ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ও মানচিত্র 2 থেকে এশিয়ার বিখ্যাত পর্বতমালাসমূহ কোন কোন দেশে অবস্থিত তা লিখি। প্রথমে দেখো, এখানে কিন্তু আমরা দেশের কিছুটা মানচিত্র দেখতে পাচ্ছি। এটা হলো ভারত, এর পাশে এই যে এটা ব্রহ্মপুত্র নদী গিয়েছে, এটা কিন্তু বাংলাদেশ। এরপরে এটা হলো চীন। প্রথমে দেখো ইয়াংশিকিয়াং নদী, এটার উৎপত্তি স্থল ছিল এখানে, বা এই যে এটা ছিল, এখান থেকে এভাবে এভাবে করে গতিপথ এখানে নামলো, নেমে এভাবে করে আস্তে আস্তে ইয়াংশিকিয়াং এদিক দিয়ে এখানে চলে গেল। তো এটা কোথায় চলে গেল? চীন থেকে, চীন দিয়েই চলে গেল, এটা অন্য কোনো দেশে গেল না। কিন্তু এরপরে যদি আমরা দেখি যে ব্রহ্মপুত্র কিন্তু এইখানে কৈলাস শৃঙ্গ থেকে এটার উৎপত্তি হয়, এবং এটা এদিক দিয়ে আসে চীনের উপর দিয়ে এটা কোথায় ঢুকে? ভারতে ঢুকে। ভারত থেকে আবার এসে বাংলাদেশে ঢুকে। বাংলাদেশ দিয়ে এটা কোথায় চলে যায়? বঙ্গোপসাগরে চলে যায়। ঠিক আছে। এবং সেম কৈলাস পর্বত থেকে, এখানে পর্বতমালা আছে, এখান থেকে আরও 2টা নদী বের হয় গঙ্গা নাম দিয়ে, সেটা ভারতে থাকে। কোথা থেকে হয়? চীন থেকে হয়, এবং সেটা আবার বাংলাদেশে এসে সেটাও কি হয়? ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তো এটা মানচিত্র 1। তোমরা দেখলা যে নদী, মনে রাখবে নদীর উৎপত্তি সাধারণত কোনো পর্বতমালা থেকে হয়ে থাকে এবং সেটা সাগরে গিয়ে পতিত হয়, এটা নদীর নিয়ম। নদ নদী কোন কোন দেশ দিয়ে প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র চীনের তিব্বত থেকে ভারতে এবং বাংলাদেশে। তাহলে এরপরে যেটা আছে সেটা হলো কি? ইয়াংশিকিয়াং। এটা কিন্তু আমরা দেখলাম যে এটা চীন থেকে চীনেই চলে গেল। চীন থেকে কি হলো? চীন থেকে এটাই সাগরে ডিরেক্ট চলে গেল। তাহলে এটা আর কোনো কিছু থাকবে না, এটা ডিরেক্ট কোন কোন দেশ দিয়ে প্রবাহিত হয়? চীন দিয়েই প্রবাহিত হয়। এরপরে যেটা দেখি, দেখো এখানের মধ্যে, এখানে আমরা নেপালকে দেখতে পাচ্ছি, নেপালের মাউন্ট এভারেস্ট, এগুলো সব পর্বত, এখানে কিন্তু সব পর্বতমালা। এবং এখানের মধ্যে বাংলাদেশ, বাংলাদেশে তেমন একটা পাহাড় নেই, খুবই কম। নেপাল, এরপর এদিকে হলো চীন, এটা ভুটান, এখানে এটা ভারতের জায়গা, আর এটাও ভারত। এখানে দেখো আমাদেরকে মানচিত্র 2 এর মধ্যে বললো হিমালয় পর্বতমালা। মূলত আমরা এখানে যদি দেখি, যেমন কুনলুন পর্বত, এগুলো এখানে, হিমালয় পর্বতগুলো এখানে কোন কোন দেশের মধ্যে আছে? হিমালয় পর্বত আমরা দেখলাম নেপাল, ভারত এবং ভুটানের মধ্যে আছে। নেপাল, ভারত, ভুটান এবং কিছুটা চীনের জায়গাও আছে এখানে। কুনলুন পর্বত কোথায় আছে? কুনলুন পর্বত পুরোটাই চীনের মধ্যে আছে।
এরপরে এখানের মধ্যে আরও কিছু আছে, যেমন ইন্দুকুশ পর্বতমালা, এটা কোথায় আছে? এটা আফগানিস্তানে আছে, শুধুই আফগানিস্তানে ইন্দুকুশ। হিমালয়টা আছে কোথায়? নেপাল, ভারত, ভুটান ও চীন, এই কয়েকটা দেশ একটু আগে আমরা দেখলাম। এরপরও হিন্দুকুশ আছে কোথায়? আফগানিস্তান। পাকিস্তানে ছিল না, শুধু আফগানিস্তান, পাকিস্তান কেটে দিলে হবে। শুধু আফগানিস্তানে কোথায় ছিল? শুধু আফগানিস্তানেই ছিল, পাকিস্তানে এটা পরে নাই, এখানে পাকিস্তানে পরে নাই। তাহলে এই দুইটার কথাই বললো, হিমালয় এবং ইন্দুকুশ, এই দুইটা আমরা লিখে ফেলতে পারবো। 14 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব 2 নম্বর টপিক, এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য। মানে আমাদের যে সংস্কৃতির যে বৈচিত্র্যগুলো থাকে সেগুলো, যেমন জাপানের পোশাক হয় এরকম, ইন্দোনেশিয়ান পোশাকগুলো হয় এরকম, এরপর ইরাকের পোশাকগুলো হয় এরকম, ভারতের পোশাক হয় এরকম। এই যে আমাদের পোশাকের বৈচিত্র্য রয়েছে এবং আমাদের অনুষ্ঠান পালনের যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলা। প্রথমে বলেছে, উপরের ছবি পর্যবেক্ষণ করে আমাদের পোশাকের সাথে অন্য দেশের পোশাকের যে মিল অমিল তা লিখি। মিল কি আছে, অমিল কি আছে? মিল, আমাদের দেশের মতো জাপান, ইন্দোনেশিয়া, ইরান ও ভারতের মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। সব দেশেই নারী ও পুরুষের আলাদা পোশাক রয়েছে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরার প্রচলন সব দেশেই দেখা যায়। তো এটা হলো মিল বিষয়। অমিল, প্রতিটি দেশের পোশাকের ধরন, নকশা ও পরার পদ্ধতি আলাদা। যেমন জাপানের কিমোনো, ইরানের আবায়া, ইন্দোনেশিয়ার বাটিক, ভারতের শাড়ি ধুতি আমাদের দেশের পোশাক থেকে ভিন্ন। আবহাওয়া, সংস্কৃতি ও ধর্মীয় প্রভাবেও পোশাকের পার্থক্য দেখা যায়। তাহলে মিলের জায়গায় এটা লিখবে, অমিলের জায়গায় এই বিষয়টা লিখবে, ছোট করে করে লিখতে পারবে এখানে। এশিয়া মহাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। বিশ্বের অনেক প্রধান ধর্মের উৎপত্তিস্থল এই এশিয়া। এর মধ্যে ইসলাম, হিন্দু, বুদ্ধ ও কনফুসিয়াস ধর্ম উল্লেখযোগ্য। নানান ভাষায় কথা বলে এই মহাদেশের মানুষ। এশিয়ার মানুষের খাবার, পোশাক ও আচার অনুষ্ঠানে রয়েছে নানান বৈচিত্র্য। এই মহাদেশে মানুষের কাছে পরিবারের গুরুত্ব অনেক। প্রায় বেশিরভাগ দেশেই যৌথ পরিবারের সংস্কৃতি দেখা যায়। এশিয়া মহাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। মধ্য এশিয়া, এই অঞ্চলের ইসলাম প্রধান ধর্ম। মধ্য এশিয়ায় রাশিয়ান ভাষার ব্যবহার বেশি। পুরুষরা টিউনিক, সিরোয়ালের মতো পাগড়ি আর নারীরা স্কার্ফ পরে। এ অঞ্চলে প্রধান প্রধান খাবার রুটি, নুডলস, মাংস, দুধ ও ফলমূল। উত্তর এশিয়া, এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের মানুষই বেশি। এখানকার প্রধান ভাষা রুশ। মেয়েদের পোশাকের নাম খুরি, বুরিয়াট ও টার্কমেন হলো পুরুষদের পোশাক। সয়াবিন, ডাল, মাছ, মাংস এখানকার অধিবাসীদের প্রধান খাবার। বুলিয়ান নামক স্যুপ খুব প্রিয়। ঐতিহ্যগত আরও একটি খাবার হলো পেলমেনি। পশ্চিম এশিয়া, এ অঞ্চল মানুষের প্রধান ধর্ম ইসলাম। প্রায় সব মানুষই আরবি ভাষায় কথা বলে। নারীরা আবায়া, কাফতান এবং পুরুষরা বিসত ও মাথায় ঘুতরা পরেন। মুরগি, ভেড়া, দুম্বা, ওটের মাংস, রুটি, খেজুর, কাবাব, শর্মা প্রচলিত খাবার। মাছবুস এদের জনপ্রিয় খাবার। পূর্ব এশিয়া, এই অংশে বুদ্ধ ধর্মের মানুষ সবচেয়ে বেশি। চীনের ম্যান্ডারিন ও জাপানিদের জাপানিজ ভাষাই প্রধান। কিমোনো জাপানের ঐতিহ্যবাহী পোশাক। বর্তমানে পুরুষরা ট্রাউজার ও স্যুট এবং মেয়েরা স্কার্ট ও ব্লাউজ ব্যবহার করে। তাদের প্রিয় খাবার ভাত, সামুদ্রিক মাছ, সবজি, মাংস, সয়াবিন, নুডলস। সুশি জাপানের ঐতিহ্যবাহী খাবার। জাপানিরা রান্নায় তেল ও চর্বি ব্যবহার পরিহার করে এবং মাংস কম খায়। চীনাদের চাউমিন খুবই প্রিয় খাবার। দক্ষিণ এশিয়ায় মূলত হিন্দু ও ইসলাম ধর্মের মানুষের বসবাস। হিন্দি, বাংলা, উর্দু ভাষার বহুল ব্যবহারের পাশাপাশি পশতু, তামিল ও সিংহলি ভাষার ব্যবহারও আছে। পুরুষরা ধুতি, লুঙ্গি, কুর্তা, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, শেরওয়ানি, শার্ট, প্যান্ট, টি শার্ট ও গেঞ্জি পরে। শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরকা ও হিজাব মেয়েদের পোশাক। খাবারের তালিকায় আছে ভাত, রুটি, মাংস এবং সামুদ্রিক ও মিঠা পানির মাছ। দক্ষিণ এশিয়ার মানুষ সাধারণত মশলাযুক্ত খাবারে অভ্যস্ত। ভারত জুড়ে নিরামিষ ভোজীর সংখ্যা উল্লেখযোগ্য। দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলে সংখ্যার দিক থেকে বৌদ্ধ ধর্মের পরে ইসলাম ধর্মের মানুষের বসবাস। বাহাসা, ইন্দো ও মালয় ভাষার পাশাপাশি ফিলিপিনো, বার্মিজ ভাষার ব্যবহার উল্লেখযোগ্য।
সারং এই অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক। সারং নানা রূপে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। মেয়েদের পোশাক, চাকরি, স্কার্টস, কালারহীন টপস, ভাত, সামুদ্রিক মাছ ও তাজা শাকসবজি এই অঞ্চলের খাবার। নাসি গারেং দক্ষিণ পূর্ব এশিয়ার নামকরা খাবার। এরপরে যদি দেখি আমরা যেমন পেলমিনি, এরপরে হলো যে সুশি, এরপর হলো যে মাছবুস, এরপরে নাসি গারেং, এগুলা আসলে বিভিন্ন ধরনের দেশীয় খাবার। এখানের মধ্যে আমাদেরকে খতে বলেছে পূর্বের পৃষ্ঠার তথ্যের আলোকে এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের উপাদানগুলো নিচের ছকে লিখি। এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের উপাদানগুলো আমরা এখানে একটু একটু করে লিখব। তাহলে এখান থেকে চাইলে লিখতে পারো পূর্বের পাঠ ও ছবির আলোকে আমরা যদি এখানে দেখি, যেমন খাদ্যের মধ্যে লিখতে পারো পোলাও, সুশি, মাছ ভাত, নাসি গড়েং ইত্যাদি। এই লেখাটা সুন্দর করে এখানের মধ্যে ও একটা বক্সে লিখতে পারো। এবার লিখতে পারো পোশাকের মধ্যে কি কি পোশাক আছে, পোশাকের নামগুলো সুন্দর করে এখানে একটাতে লিখতে পারো। এরপরে লিখতে পারো ভাষার মধ্যে কি কি ভাষা আছে, ধর্মের মধ্যে যে কোনো চারটা এখান থেকে দেখে যেটা যেটা তোমার সুবিধা হয় এখানে চারটা বক্সে সুন্দর করে লিখে দিলে হবে। এরপর দেখা এখানে বলেছে কি টিউনিক, বুলিয়ান, সিওরালাও, আরবি, চাউমিন, উর্দু, ধুতি, এ ধরনের অনেকগুলো শব্দ আমাদেরকে এখানে দিয়েছে। ঘতে বলেছে উপরের কোনটি কোন অঞ্চলে কিসের সাথে সম্পর্কিত তা নিচের ছকে লিপিবদ্ধ করি। তো এগুলো তোমরা খুঁজবা, আমি তোমাদেরকে জাস্ট এমনি একটা সমাধান দিয়ে দিচ্ছি। যেমন উত্তর এশিয়ার ক্ষেত্রে এখানে কোনটা কোনটা মিল আছে, উত্তর এশিয়ার ভাষা এখানে কোনটা, এগুলো তোমরা খুঁজে বের করতে হবে। উত্তর এশিয়ার ভাষা হলো রুশ, খাবার হলো মাছ আলু, পোশাকের মধ্যে হলো যে কোট জ্যাকেট। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলা হিন্দি, খাবার হলো মাছ ভাত, আর এখানে হলো শাড়ি পাঞ্জাবি পরে। পশ্চিম এশিয়ায় হলো আরবি ভাষা, এরপরে খাবারের মধ্যে হলো যে খেজুর, রুটি, মাংস, পোশাকের মধ্যে হলো যে আবায়া। পূর্ব এশিয়ার মধ্যে আছে চীনা জাপানিরা, যাদের নুডলস ও সুশি খুবই প্রিয়, পোশাকের মধ্যে আছে কিমোনো। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আছে থাই, মালয়ে, খাবারের মধ্যে আছে নাসি গোরেং, সামুদ্রিক মাছ, এবং ওদের পোশাক হলো বাটিক। মধ্য এশিয়ার মধ্যেও আছে, এখানের মধ্যে দেখো উজবেক, কাজাখ 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 রুটি, মাংস, এরপর হলো লম্বা কোট। এগুলো এখান থেকে সুন্দর করে লিখে দিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে খুঁজবা, খুঁজলে কি হবে তোমাদের উপকার হবে। তোমরা যদি খুঁজে খুঁজে লিখো তাহলে তোমাদের খুবই লাভে আসবে। শ্রেণীকক্ষে অভিবাদনের ধরনগুলো কোন দেশ বা অঞ্চলের তা নিচে চিহ্নিত করে ভূমিকা অভিনয় করি। যেমন ধরো এখানের মধ্যে এই যে এটা কথোপকথন হচ্ছে, এটা বাংলাদেশীয়, এখানের মধ্যে যেটা দেখতেছো এটা চীনা, এটা হলো জাপানি নিয়ম। এরপরে হলো যে আধুনিক এশিয়ার অভিবাদন, হাই হ্যালো। এরপর হলো ভারতের মধ্যে 58 নম্বর পৃষ্ঠার অনুশীলন সমাধানটা তোমরা এখন পাবে। প্রথমে দেখো এখানে আমাদেরকে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? পশ্চিম এশিয়ায়, পশ্চিম এশিয়া আমরা জানি এটা হলো অ্যারাবিক কান্ট্রি, অ্যারাবিকের মধ্যে সবাই আরবি ভাষায় কথা বলে। 2 নম্বরে সারং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক? এটা দক্ষিণ পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক, এটা আমরা রিডিং পড়ার সময় দেখেছি। 3 বলেছে হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? আমরা দেখেছি আফগানিস্তানে অবস্থিত, পাকিস্তানের প্রায় কাছাকাছি, কিন্তু পাকিস্তানে না, আফগানিস্তানে। পুরো পর্বতমালাটাই কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। তারপর বলেছে সুন্দরবন কী ধরনের বনভূমি? এটা একটা ম্যানগ্রোভ বনভূমি। কী ধরনের বনভূমি? ম্যানগ্রোভ বনভূমি। তারপর বলেছে সত্য হলে পাশে দন্ত্যস্ব, মিথ্যা হলে মি লেখো। এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে, এটা সত্য, এটা তাহলে দন্ত্যস্ব হবে। ব্রহ্মপুত্র পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী, এটাও সত্য, আমরা এগুলো লাইনে কিন্তু বিস্তারিতভাবে দেখেছিলাম। দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা রুশ, জীবনও না, দক্ষিণ এশিয়া তো আমরা, তাহলে আমাদের ভাষাকে রুশ, রাশিয়ান ভাষা আমরা কথা বলি না, আমরা কথা বলি বাংলা, হিন্দি, উর্দু, এই সব ভাষায় আমরা কথা বলি, তাহলে এটা মিথ্যা। ইরান ও ইন্দোনেশিয়ার মানুষ একই ধরনের পোশাক পরিধান করে, এটা মিথ্যা। ইরানি পোশাক একরকম, ইন্দোনেশিয়ান পোশাক আরেক রকম, তাহলে এটাও মিথ্যা হবে। মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ, এটা সত্যি, আমাদের প্রতিবেশী দেশ হলো মিয়ানমার, তাহলে এটা হবে সত্য। ঘতে বলেছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। আরব মরুভূমি, এটা হলো কোথায়? পশ্চিম এশিয়া। আরব মরুভূমি কোথায়? পশ্চিম এশিয়ায়। সুন্দরবন দক্ষিণ এশিয়া, মানে আমাদের অঞ্চলের দিকে, দক্ষিণ এশিয়া। এরপর হল যে বর্নিও রেইন ফরেস্ট, এটা হলো কোথায়? এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ায়, এগুলো আমরা রিডিংয়ে দেখেছিলাম। ইয়াংশিকিয়াং, এটা হলো পূর্ব এশিয়ায়, মানে চীনে। কোথায়? চীনে। তো সুন্দর করে দাগাইতে পারবে।
তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এশিয়ার ভৌগোলিক ভিন্নতার 3টি উপাদানের নাম লেখো। আমরা আগে এগুলো দেখব। ইয়াংশিকিয়াং বিখ্যাত কেন? পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রথমে যেটা দিয়েছে, এশিয়ার ভৌগোলিক বিভাজনের 3টি উপাদানগুলো কি কি? প্রথমটা হবে পর্বত, নদ নদী, মরুভূমি, এগুলা। ইয়াংশিকিয়াং কেন বিখ্যাত? ইয়াংশিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী এবং চীনের প্রধান নদী, এই জন্য এটি মূলত বিখ্যাত। তাহলে 2 নম্বরের উত্তর এখান থেকে লিখতে পারবে, 2 নম্বরটার উত্তর। 3 নম্বরে বলেছে পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের 2টি পার্থক্য। প্রথমত, পশ্চিম এশিয়ায় ইসলাম ধর্ম, পূর্ব এশিয়ায় বৌদ্ধ ও অন্য ধর্মের প্রচলিত রয়েছে। আর বললো পশ্চিম এশিয়ায় আরবি ভাষা প্রচলিত, পূর্ব এশিয়া চীন জাপানি ভাষা প্রচলিত। তো এগুলো এখান থেকে সুন্দর করে লিখতে পারবে। তারপর দেখো 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। আগের মতো করে আমি তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্নগুলো ছোট করেও দিব, আবার পরীক্ষায় লেখার জন্য বড় করেও দিব। একে বলেছে বাংলাদেশ এশিয়ার যে অঞ্চলে অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। আগে আমরা ছোটটা দেখি। বাংলাদেশের যে অঞ্চলে এশিয়া অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এখানে ইসলাম প্রধান ধর্ম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। ভাত, মাছ, ডাল প্রধান খাদ্যশস্য। শাড়ি, পাঞ্জাবি ঐতিহ্যবাহী পোশাক, বাংলা প্রধান ভাষা। তাহলে এটার যদি আমরা বড়টা দেখি, এই দেখো প্রশ্ন, এবং এটা তোমরা পরীক্ষায় লিখবে। তোমরা পরীক্ষায় যেভাবে লিখতে চাবে, পরীক্ষার জন্য বড় করে আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো উত্তর, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এই অঞ্চলের সংস্কৃতি অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। ইসলাম প্রধান ধর্ম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও রয়েছে। ধর্মীয় উৎসব যেমন ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। বাংলা এদেশের প্রধান ভাষা। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য দেখা যায়। ভাত, মাছ, ডাল, সবজি, মাংস ইত্যাদি প্রধান খাদ্য। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার প্রচলন রয়েছে। পোশাকে ঐতিহ্য স্পষ্ট। নারীরা শাড়ি ও সালোয়ার কামিজ পরেন, পুরুষরা পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা পরেন। গ্রাম ও শহরের জীবনযাত্রায় কিছু পার্থক্য থাকলেও পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ দৃঢ়। এভাবে ধর্ম, খাদ্য, ভাষা, পোশাক ও উৎসবের ভিন্নতার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত। 2 নম্বরে বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে কিভাবে বৈচিত্র্যময় করেছে তা বর্ণনা করো। 2 নম্বরে ভৌগোলিক বৈচিত্র্য এশিয়াকে যেভাবে বৈচিত্র্য করেছে। এশিয়ায় পাহাড়, নদী, মরুভূমি, বনভূমি ও সমভূমি রয়েছে। এইসব ভৌগোলিক উপাদানের কারণে মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক ও সংস্কৃতিতে পার্থক্য সৃষ্টি হয়েছে। তাই এশিয়া সাংস্কৃতিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। সেম প্রশ্ন যদি আমরা বড় আকারে দেখতে চাই, এখানের মধ্যে দেখো, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এখানে বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য দেখা যায়। উচ্চ পর্বতমালা, বিস্তীর্ণ সমভূমি, মরুভূমি, নদ নদী, বনভূমি ও উপকূলীয় অঞ্চল। হিমালয় পর্বতমালা এশিয়ার জলবায়ু ও মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মরুভূমি অঞ্চলে যেমন আরব মরুভূমিতে পানির অভাব থাকায় মানুষের জীবনধারা ভিন্ন। আবার গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় উর্বর ভূমির কারণে কৃষি নির্ভর সমাজ গড়ে উঠেছে। শীত প্রধান উত্তর এশিয়ার মানুষ গরম পোশাক ব্যবহার করে এবং খাদ্যাভ্যাসেও মাংস ও দুগ্ধজাত খাবার বেশি। অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে মাছ, ভাত ও মশলাযুক্ত খাবার জনপ্রিয়। ভৌগোলিক অবস্থান, ভাষা, ধর্ম, পেশা ও সংস্কৃতির উপর প্রভাব ফেলেছে। তাই ভৌগোলিক বৈচিত্র্যের কারণেও এশিয়া মহাদেশের সাংস্কৃতিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। তোমরা এখান থেকে সুন্দর করে খুবই গোছালো আকারে লিখে ফেলতে পারবে। ইনশাল্লাহ পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।